আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের ফোকাস লিস্ট 24 এর এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। দর্শক, আজ মধ্যরাতে আপনাদের জন্য এমন কিছু সংবাদ নিয়ে আসবো যেগুলো শুনলে আপনাদের গা শিউরে উঠবে। পাশাপাশি হয়তোবা এখন পর্যন্ত আপনারা কোনো মাধ্যমে কথাগুলো শোনেননি। দর্শক, আমাদের এই তথ্যগুলি আপনাদেরকে জানানোর আগেই আমরা অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শকরা আমাদের এই তথ্যগুলো দ্রুত পেতে পারে। সে ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। দর্শক, এবার শুরু করছি আমাদের এক এক করে পরিবেশনা। প্রথমে যাচ্ছি মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার যুদ্ধের বিষয়ে। দর্শক, আজকে ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে, অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকে ইরানে এমন একটি বিশেষ বিমান পাঠানো হয়েছে, যেটা ভ্লাদিমির পুতিন, রাশিয়ান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ভ্লাদিমির পুতিন তার নিজের জন্য তিনি তৈরি করেছিলেন। সে বিমানটি হলো ডুমসডে বিমান। তার মানে হচ্ছে, এই বিমান নামটা মধ্যে রয়েছে বিশেষ তাৎপর্য। তা হলো, ডুমসডে মানে হচ্ছে ধ্বংসের দিন, অর্থাৎ পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন এই বিমানটি কিন্তু রাশিয়ার প্রয়োজন হবে, এবং এই দিনই কিন্তু ওই বিমানে করে রাশিয়ান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ভ্লাদিমির পুতিন সহ তারা এই বিমানে আশ্রয় নেবেন, এবং সেই বিমানটি আকাশের কোন স্তর থাকবে সে বিষয়ে যদিও কোনো ব্যাখ্যা কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায়নি। তো বোঝা যাচ্ছে এমন একটা অবস্থায় থাকবে এই বিমানটি যেখানে পৃথিবীর সমস্ত ধ্বংস থেকে তারা রক্ষা এবং সুরক্ষিত থাকবে, এবং সেখান থেকে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করার সকল সিস্টেম তৈরি করা আছে এই বিমানের মধ্যে। দর্শক, প্রশ্ন হলো, এই ডুমসডে বিমানটি কেন ইরানে পাঠিয়েছে পুতিন? তাহলে কি রুশ গোয়েন্দারা এমন কোনো তথ্য পেয়ে গেছে যে হয়তোবা পৃথিবীতে ডুমসডে হয়ে যাওয়ার বা ঘটে যাওয়ার কোনো সন্ধিক্ষণে চলে এসেছে, আর সেটা শুরু হচ্ছে ইরানকে নিয়ে আমেরিকার যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বর্তমান এই অস্থিতির পরিবেশে হয়তোবা ডুমসডের হয়তোবা শুরু হতে যাচ্ছে। দর্শক, বিষয়টি আরো খোলসা করে বলতে চাই, তার আগে আবার অনুরোধ করছি আমাদের চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তথ্যগুলো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। দর্শক, আপনারা দেখছেন যে ইদানিং ইরানের যে পাল্টা জবাবগুলি চলছে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে, আমেরিকা যদি 80টি জায়গায় টার্গেট করে ইরানের ক্ষেপণাস্ত্র ছড়ে, ইরান 90টি জায়গায় ছড়ছে। আমেরিকা যদি 100টি স্থাপনায় হামলা করে ইরানের, ইরান 100-র বেশি স্থাপনায় হামলা করছে আমেরিকার। এতদিন আমেরিকার ক্ষয়ক্ষতি কিন্তু তেমন একটা গণমাধ্যমে আসেনি, তবে আস্তে আস্তে দর্শক আসতে শুরু করেছে। আপনারা দেখছেন বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে আল জাজিরা মাধ্যমগুলো কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যথেষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তারা চেষ্টা করে। আমরা হাজারো গণমাধ্যম থেকে এবং আমাদের যে লোকাল কিছু সোর্স আছে, আমরা হয়তো বা আমাদের নিরাপত্তার স্বার্থে এইসব সোর্সগুলো কোনো বিষয় আপনাদের উল্লেখ করি না, তবে মধ্যপ্রাচ্যে অনেক সোর্স কিন্তু আমাদের আছে। সেই সোর্সগুলো থেকে আমরা যে তথ্য পেয়েছি তার সারমর্ম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের লাশের সারি কিন্তু দিন দিন বাড়ছে। আপনারা জানেন যে যে সেনা ঘাঁটি থাকে, সে ঘাঁটিতে আক্রান্ত হওয়ার পরে অনেক কিছু চুরমাচুর লন্ডভন্ড হয়ে যায়, সেখানে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা কিন্তু চুরমাচুর হয়ে যায়, বা হয়তো কোনো কোনো ঘাঁটিতে তাদের চিকিৎসার যে দপ্তর ছিল সেটা পুরো ছাই হয়ে গেছে। তাহলে বাধ্যগত হয়ে সেই সেনাদেরকে কিন্তু ওই দেশের সরকারের যে পাবলিকের জন্য যে চিকিৎসালয়গুলি রেখেছে অথবা সেনাবাহিনীর জন্য চিকিৎসালয়গুলো রয়েছে, সেখানে তাদেরকে অবশ্যই চিকিৎসা নিতে হচ্ছে। আর এই ক্ষেত্রে সেখানে যে ডাক্তাররা কাজ করে, যে নার্সরা কাজ করে, তারা সকলে কিন্তু আমেরিকার নয়, হতে পারে সেটা বিভিন্ন দেশেরও। ঠিক এই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আস্তে আস্তে খবরটা লিকেজ হয়, বেরিয়ে আসে। দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাদের যুদ্ধের ভয় দেখিয়ে কিন্তু তারা পৃথিবী শাসন করে আসছে বিগত প্রায় 100 বছর ধরে। এখনো তারা তাদের যুদ্ধ দেহি মনোভাব এবং এই কর্মকাণ্ড তারা চালিয়ে আসছে। তবে
এবার মধ্যপ্রাচ্যে ইরানের সাথে তারা যুদ্ধ করে যেরকম তাদের শিক্ষা হচ্ছে, এটা বিশেষজ্ঞদের কথা, যে যেরকম তাদের জবাব তারা পাচ্ছে তারা সেটা কল্পনা করেনি। দর্শক, যদিও সঠিক সংখ্যা না জানায় যে আমেরিকার কী পরিমাণ সেনাবাহিনী হতাহত হয়েছে, তবে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন দেশে এ পর্যন্ত ইরান যতগুলি দেশ আক্রমণ করেছে, বাহরাইন বলেন আপনারা, আরব আমিরাত বলেন, সৌদি আরব, কুয়েত, কাতার, সব দেশে কিন্তু ঠিক পিন পতন পয়েন্টে ইরানের মিসাইলগুলো গিয়ে কিন্তু আঘাত হেনেছে। আর এর আগে কিন্তু আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তারা দায়ী করেছে ইরানকে, চীনকে, যে চীন তাদের স্যাটেলাইট ইমেজ দিয়ে ইরানকে সহায়তা করছে, যার কারণে ইরান একদম নিখুঁতভাবে তাদের আঘাতগুলি তারা করতে পারছে এবং তাদের টার্গেটে ঠিক পিন প্রথম টার্গেটে তাদের মিসাইলগুলো গিয়ে পড়ছে। এই বক্তব্য থেকে ক্লিয়ার হলো যে ইরান এর আগের যুদ্ধেও কিন্তু সঠিক নিশানা মোতাবেক পিন পয়েন্টে তারা তাদের মিসাইলগুলো আঘাত হানতে পেরেছে। সুতরাং এবার যুদ্ধেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। দর্শক, হামলা পাল্টা হামলার যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিতে কিন্তু রয়েছে মার্কিন যুদ্ধ বিমানের তথ্য, রয়েছে মার্কিন সেনাবাহিনীর তথ্য, রয়েছে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কারের তথ্য, কোনোটাতেই কিন্তু বাদ যায়নি। আর ইরান যে হামলাটা এবার করেছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে অতীতে ইরান যে সমস্ত হামলাগুলি করেছে তার চাইতে আরও অনেক বেশি গুণ ভয়ানক হামলা ইরান করছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার সাহস না পায় যে কখনো ইরান আক্রমণ করতে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি দেওয়া হয়েছে পক্ষ থেকে, যে ডোনাল্ড ট্রাম্পকে যদি হত্যার চেষ্টা করা হয় তাহলে ইরানের জন্য হাজার হাজার মিসাইল রেডি করা আছে, এবং তিনি মার্কিন সেন্টকমকে আদেশ দিয়ে রেখেছেন যে ইরানকে যেন সঙ্গে সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং ইরানে যাতে কোনো মানুষ আর না থাকে। দর্শক, সে বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি থাকাটা কিন্তু স্বাভাবিক। আর আপনারা জানেন যে বর্তমান বিশ্বে যদি ইরানকে একদম গুড়িয়ে দিতে হয় তাহলে সেখানে অবশ্যই হয়তোবা বিশেষজ্ঞদের মতামত পারমাণবিক ব্যবহার করা হতে পারে। দর্শক, এবার আসি একটু ভিন্ন দিকে, তা হলো ইদানিং কিন্তু আমাদের নেতা কাকু অর্থাৎ দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতা কাকু কিন্তু অনেকটা চুপ আছেন। তেমন একটা গণমাধ্যমে তিনি আজকে প্রায় বেশ কয়েকদিন ধরে কোনো কথা বলছেন না, প্রায় মাসেরও বেশি হয়। তার এই নীরবতা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন করে এবং সবাই কিন্তু দৃষ্টি অনেকটা এই নীরবতার দিকে, যে তিনি নীরব কেন। আর এই পাল্টাপাল্টি হামলার মধ্যে কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও দখলদার রাষ্ট্রে কোনো আক্রমণ করা হয়নি। দখলদার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে যে আমেরিকার যথেষ্ট রিফুয়েলিং ট্যাঙ্কার এবং অনেকগুলি জেট ফাইটার সহ অনেক সমরাস্ত্রকে দখলদার রাষ্ট্রে জড়ো করা হয়েছে। তবে যে বিশেষ কথাটা আমি দিয়ে প্রথমেই শুরু করেছি, যে ডোমসডে বিমান যে ভ্লাদিমির পুতিন পাঠিয়েছে ইরানে, হয়তোবা রুশ গোয়েন্দারা এমন কোনো তথ্য পেয়ে গেছে যে দখলদার রাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে হয়তোবা চিরতরে শেষ করে দেওয়ার জন্য এমন কোন আক্রমণ করা হতে পারে যেখানে ইরানের সরকারের লোকজনগুলিকে, ইরানের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগুলিকে, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সহ পুরো টিমটাকে রক্ষা করার জন্য হয়তো বা বিমানটা প্রয়োজন হয়ে যেতে পারে। দর্শক, রাশিয়া এমনি এমনি কোনো কাজ করে না, তবে তারা জেনে বুঝে হয়তোবা তাদের সঠিক তথ্য মতে তারা এই পদক্ষেপ নিয়েছে। আর আপনারা জানেন যে বিগত দিনগুলোতে ইরান রাশিয়াকে যথেষ্ট সহায়তা করেছে সামরিক দিক দিয়ে, তাদের ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে, বিভিন্ন রকমের টেকনোলজি দিয়ে ইরানও কিন্তু রাশিয়াকে ইনস্ট্যান্ট সহায়তা করেছে। রাশিয়ার সহায়তা যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু ইরান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো সেই পরম বন্ধু ইরানের জন্য রাশিয়ায় বিমান পাঠাতেই পারে। দর্শক, আমরা এই বিষয়গুলোকে যখন আমরা একটা টেবিলে নিয়ে আসি, বিশ্লেষকদের মতামত হলো এই সমস্ত বিষয়ে, এখানে আমেরিকা কিন্তু যে জবাব পাচ্ছে ইরান থেকে সেটা কিন্তু আমেরিকার আঘাতের চেয়ে অনেক গুণ বেশি। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের হুমকি, জানি না সেটা কতটুকু সত্য, তবে ট্রাম্পের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে ট্রাম্প কিন্তু শঙ্কিত এবং তার জীবন নিয়ে তিনি আরও অতিরিক্ত বেশি
সিকিউরিটি তিনি তার বলয় তৈরি করে রেখেছেন বিভিন্নভাবে, এবং তার যাওয়া আসার উপর যথেষ্ট সিকিউরিটির বিষয়টা আরও অনেক অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে তিনি অবশ্যই তার প্রাণনাশ হতে পারে এই ধারণায় তিনি শঙ্কিত আছেন। তাছাড়া তাকে মোসাদের পক্ষ থেকে এবং সির পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে তাকে এলান করা হয়েছে। তো এই জন্য কিন্তু তিনি ইরানের উপরে যথেষ্ট ক্ষেপে এমন কোনো ঘটনা ঘটাতে পারেন যেটা হয়তো বা পারমাণবিক ব্যবহার করতে পারেন ধারণা করা হচ্ছে। এটা আসলে বিশেষজ্ঞদের মতামত, এটা সঠিক করে কেউ বলতে পারছে না, হয়তো বা এটা এই ধরনের কিছু একটা হতে পারে। পাশাপাশি আপনারা জানেন যে ইরানের চিরশত্রু হচ্ছে দখলদার রাষ্ট্র। সে দখলদার রাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী নেতা কাকু কিন্তু তিনি কাপটি মেরে বসে আছেন ঠিক এমন একটা কাজ করার জন্য যাতে ইরান একদম চিরতরে পৃথিবী থেকে মুছে যায়। পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তিনি সবসময় ইরানের বিরুদ্ধে এক পায়ে খাড়া আছেন। মাঝে মধ্যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যুদ্ধ ছেড়ে পিছু আসতে চাইলেও এরা থাকার জন্য কিন্তু তিনি পিছনে আসতে পারেননি। ইভেন ইরানের সাথে ঘটা যে চুক্তিটি, সেই চুক্তিটিও কিন্তু এই নেতা কাকুর জন্যই তিনি সম্পাদন করতে পারেননি। চুক্তির মাত্র 2 সপ্তাহ পরই আবার পাল্টা হামলা শুরু হয়েছে। সেক্ষেত্রে নেতা কাকুর পক্ষ থেকেও যে কোনো পারমাণবিক হামলা ইরানে করা হবে না তারও কোনো বিশেষ গ্যারান্টি নেই। হয়তো বা এই ধারণা থেকেই বা এমন কোনো তথ্য রুশ গোয়েন্দারা পেয়ে গেছে যার জন্য ইরানি এই সরকারদেরকে, ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা কামানি সহ তার এই পুরো টিমটাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাশিয়ার এই সহযোগিতা। দর্শক, এরপর আসছি আমরা হুতিদের নিয়ে কিছু কথা বলবো। দর্শক, বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন যে হুতিদের পক্ষ থেকে হুতিদের বেশ কিছু সিনিয়র কমান্ডার গিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে। সেই জানাজার অনুষ্ঠান শেষে তাদেরকে যখন বিমানযোগে ইয়েমেন পাঠানো হচ্ছিল তখন তাদের বিমান ল্যান্ড করতে দেয়নি সৌদি আরব, কারণ সৌদি আরবের সাথে ইয়েমেনের যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের ঘনিষ্ঠতা আছে এবং তাদেরই পরামর্শে সেই সরকার ওই বিমানের লক্ষ্য করে সেখানে তারা তাদের জেট ফাইটার দিয়ে বিভিন্ন রকমের মিসাইল ছুড়ে তখন বিমানটি সানাতে অবতরণ না করে পার্শ্ববর্তী হুদির বিমানবন্দরে কিন্তু অবতরণ করে। এভাবে আরও কয়েকটি বিমান কিন্তু ইয়েমেনে এসেছে হুতি বিদ্রোহীদের কমান্ডারদেরকে নিয়ে। সবগুলো বিমানে কিন্তু সানাতে তারা অবতরণ করতে পারেনি, হুদের বিমান তারা অবতরণ করেছে। ঠিক তারই সূত্র ধরে আজকে সৌদি আরবের আভা নামক যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আছে সেই এয়ারপোর্টে উপর্যুপরি মিসাইল হামলা করেছে হুতি বাহিনী এবং তারা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে যে বাবুল মান্দাব যে প্রণালীটি আছে সেই বাবুল মান্দাব প্রণালী, যেটা প্রায় হুরুজ প্রণালীর মতোই, যেখান দিয়ে আরবের ম্যাক্সিমাম বাণিজ্য চলে, সেই বাবুল মান্দাব প্রণালী তারা আমেরিকা এবং সৌদি আরবের জন্য চিরতরে বন্ধ করে দিবে। দর্শক, এখানে একটা বৈশ্বিক বিষয় লুকিয়ে আছে। দেখুন, আমাদের মনে হচ্ছে ইরানের সরকার, ভ্লাদিমির পুতিন এবং চীন, ইভেন পাকিস্তান, এসব করে রাষ্ট্র কিন্তু জানে মূলত এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটি লাগানোর পিছনে শুধুমাত্র দখলদার রাষ্ট্র নেতা কাকু এবং ট্রাম্প দায়ী নয়। এখানে মুসলমানদের মধ্যে আছে অনেকগুলি মুনাফিক রাষ্ট্র যারা পেছন থেকে যুদ্ধের জন্য অর্থ দিচ্ছে, হয়তো নাম প্রকাশ নেই, যারা পেছন থেকে যুদ্ধের জন্য যাবতীয় সরঞ্জাম তৈরি করে দিচ্ছে, নাম প্রকাশ নেই। আমেরিকা কোনো যুদ্ধ করে না তাদের লাভ ছাড়া, এবং তারা তাদের লাভটা ইনস্ট্যান্ট তুলে নেয়। সেক্ষেত্রে যুদ্ধের খরচ আমেরিকা যে চালাচ্ছে না এ বিষয়ে অনেকটা হলপ করে কিন্তু বিশ্লেষকরা বলছেন। কেউ না কেউ, হয়তো আরবের ধনকুবের কোনো রাষ্ট্র, হয়তো এক রাষ্ট্র না হলেও কয়েকটা রাষ্ট্র মিলে কিন্তু এই খরচটা পরিবহন করছে। ইভেন ট্রাম্প কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে আগে হরমুজ প্রণালী তারা পাহারা দিত বিনা টাকায়, এখন তারা পাহারা দিবে অর্থ দিয়ে। তাহলে এই অর্থ তাকে কে দিবে বা কে দিচ্ছে? অবশ্যই আমেরিকা নিজের টাকা খরচ করে নিজে পাহারা দিবে না। এই টাকাটা তারাই দিবে যারা এই হরমুজ প্রণালী এবং বাবুল মান্দাব ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য করবে। তবে ট্রাম্প এবং ন্যাটোভুক্ত দেশগুলি
ট্রাম্পকে টাকা দিবে, এটা যতটুকু বিশ্বাসযোগ্য নয়, তার চাইতে বেশি বিশ্বাসযোগ্য হবে আরবের যে মোনাফেক রাষ্ট্রগুলি আছে, তারাই কাজ করতে পারে। এই কথাটা কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটাই হতে পারে, অথবা সত্যি কথা যে ট্রাম্পকে তারাই টাকা দিচ্ছেন। দর্শক, তাহলে বোঝেন ঘরের শত্রু বিভীষণ। ইরান মুসলমান কান্ট্রি, তার শত্রু কিন্তু আসলে মুসলমান কান্ট্রি। তারাই বিভিন্ন রকমের সিস্টেম করে অর্থ দিয়ে তারা এই দখলদার রাষ্ট্র এবং আমেরিকাকে তারা পেলে ফুসে তারা মদত দিয়ে তৈরি করে রেখেছে ইরানকে দমানোর জন্য, ইরানকে আক্রমণ করার জন্য, ইরানকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আর সেই জন্যই কি হুতিরা বাবুল মধ্যপ্রণয় দিয়ে সৌদি আরব এবং আমেরিকা এবং দখলদার রাষ্ট্রের অর্থাৎ নেতাকাগর রাষ্ট্রের কোনো জাহাজে পার হওয়ার কোনো অবস্থাতেই তারা দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, পার হতে দিবে না বলে যে ঘোষণাটা তারা দিল, সেটাকে তারা সঠিক ঘোষণা দিল। দর্শক, আপনারা কী মনে করেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। পাশাপাশি আরেকটা কথা আপনাদের জন্য আমরা বলছি, আসলে সেটা আপনাদেরকে আমরা প্রশ্ন আকারে বলতে যাচ্ছি। দর্শক, আপনারা কি মনে করেন যে এই যুদ্ধই শেষমেশ পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে? আর যদি গড়ায়, তাহলে অবস্থাটা তখন কেমন হবে? দর্শক, প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে যে আপনারা কী মনে করেন যে সত্যি কি আসলে যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নেবে? দর্শক, এই পর্যন্তই। আগামী দিনে আরও কথা হবে নতুন তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।